ওর অভদ্র বেপরোয়া আচরণ দেখে সিনিয়ররা চরম ক্ষেপে গিয়েছিল। আবার শুরু হয় তর্কাতর্কি। সেখানে থাকা একটা ছেলে জানতো অর্পণা ডিটেকটিভ আরশাদ জামানের মেয়ে, তাই সবাইকে ওর কথা মেনে নিতে বলে। অ্যাট লাস্ট সেখানে থাকা একটা মেয়ে রাগের তোপে ওকে টাস্ক দেয়। টাস্কটা এমন ছিল যে এই মুহূর্তে ভার্সিটির গেট দিয়ে যে ঢুকবে তাকেই হাঁটু গেড়ে প্রপোজ করতে হবে। অ্যাট দ্য সেম টাইম একসাথে তিনজন ভার্সিটির গেটে পা রাখে, আর তারা হচ্ছে পল্লব, অরুণ আর ইরা। এই তিনজন আবার আগে থেকেই বন্ধু ছিল, একসাথে একই কলেজে পড়েছে, এখন আবার ভার্সিটিতে ভর্তি হয়েছে। একসাথে তিনজনকে ঢুকতে দেখে সবাই অর্পণার সাথে বেশ মজা নিচ্ছিল, কারণ নিয়ম মাফিক ওকে এখন তিনবার হাঁটু গেড়ে তিনজনকে প্রপোজ করতে হবে। অর্পণা তাদের মজা উড়ানোকে এক প্রকার পায়ে পিষে অ্যাটিটিউড সমেত তিনজনের সামনে দাঁড়ালো। পরপর হাঁটু গেড়ে মুখ বাঁকিয়ে হেসে বলেছিল, তোরা আজ থেকে আমার বন্ধু, ওকে? না করার চান্স নেই। আমি বলেছি মানে তোরা আমার বন্ধু। আর হ্যাঁ, আমার বন্ধু হতে গেলে কিছু রুলস মানতে হবে। আমি যেভাবে ইচ্ছা চলবো, কোনো কমেন্ট করতে পারবি না। খারাপ কাজ করি কিংবা ভালো কাজ, সবকিছুতেই আমার সঙ্গ দিতে হবে। সারাদিন ঝগড়া করলেও ছেড়ে যাওয়ার চান্স নেই। স্বার্থপরের মতো পোল্টিবাজি করা বন্ধ। স্মোক করার স্বভাব থাকলে এখান থেকে অ্যাভয়েড করবি এখন, কারণ আমার স্মোকার একদমই পছন্দ না। এর মধ্যে একটা রুলস ব্রেক করলে লাঠি দিয়ে ফ্রেন্ড সার্কেল থেকে বের করে দেওয়া হবে। আন্ডারস্ট্যান্ড? এবার হাত মিলা। একটা অচেনা মেয়ের অদ্ভুত আচরণ দেখে তারা প্রথমে তিনজন ভড়কে গেলেও পরবর্তীতে নিজেদের মতো একটা আইটেম পেয়ে খুশি খুশি হাত মিলিয়ে নিল। অর্পণার দেওয়া রুলসগুলো তাদেরও বেশ মনে ধরেছে। সুস্থ ফ্যামিলির সন্তান হওয়ায় অরুণ আর পল্লব কারোর স্মোক করার অভ্যাস ছিল না। সুতরাং আধপাগল অর্পণার সাথে আরও তিনটা আধপাগল যুক্ত হলো। তার 1 থেকে 1.5 মাস পর অরুণের সাথে ঝগড়ার মাধ্যমে তারা রাত্রিকে পায়। ওরা চারজন তখন কার্জন হলের পাশ দিয়ে যাচ্ছিল, এমন সময় একটা মুড়ি ঠোঙা এসে অরুণের মুখের উপর পড়ল। অরুণ দাঁত কটমট করে ঠোঙা কোথা থেকে এসেছে সেটার উৎস খুঁজতেই ভাবের কলসি রাত্রিকে দেখতে পেল। সে মহা আনন্দে মোবাইলের ক্যামেরায় তাকিয়ে নিজের ঠোঁটে লিপস্টিক দিচ্ছে। এদিকে তার খাওয়া মুড়ির ঠোঙা উড়ে কার মাথায় পড়ল সেদিকে যেন তার কোনো খেয়ালই নেই। অরুণ রেগে মেগে মুড়ির ঠোঙাটা রাত্রির মুখে ছুঁড়ে মেরে বলল, এই যে ভাবের কলসি, এটা কি হলো? কি হলো? মুড়ি খেয়ে মুড়ির ঠোঙা ডাস্টবিনে না ফেলে আমার মাথায় ফেলার কি ধরনের ভদ্রতা? রাত্রি ভাব নিয়ে বলল, আমি তো ঠিক জায়গায় ফেলেছি, আপনি রেগে যাচ্ছেন কেন? মানে কি? এইখানে ডাস্টবিন কোথায় পেলেন আপনি? রাত্রি তার ফোন এগিয়ে দিয়ে অরুণের মুখের সামনে ধরে বলল, এই যে ডাস্টবিন, ভালো করে দেখে নি। হোয়াট? আমাকে আপনার ডাস্টবিন মনে হয়? হুম, একদম। তারপর দুজনের উদম ঝগড়া চলল, কেউ কাউকে ছাড় দেওয়ার মতো না। এদিকে অর্পণা, পল্লব আর ইরা বুকে হাত বেঁধে ওদের ঝগড়া দেখছে। ওদের এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে অরুণ ওদের দিকে তাকিয়ে রাগী কণ্ঠে বলল, তোরা এখানে সিনেমা দেখতে এসেছিস? এই মুড়ির ঠোঙা কিছু বল। রাত্রি তর্জনী আঙ্গুল তুলে শাঁসিয়ে বলল, ডোন্ট কল মি মুড়ি ঠোঙা, মাই নেম ইজ রাত্রি, ওকে? অরুণ কিছু বলতে নিলে অর্পণা থামিয়ে দিয়ে বলল, তোদের ঝগড়া আমাদের ভালো লেগেছে, সুতরাং আজকের পর আমাদের ভালো লাগানোর জন্য হলেও তোদের একসাথেই থাকা চাই। এই যে রাত্রি নাকি পাত্রী, আজ থেকে তুই আমাদের বন্ধু। পলবকে ফ্রেন্ডশিপের রুলস গুলো বুঝিয়ে দে তো। এভাবেই হুটহাট কোনো আয়োজন ছাড়া ওদের বন্ধুত্ব হয়ে যায়। তারপর একসাথে পথ চলতে চলতে আজ ওরা 3য় বর্ষে রানিং। এই 3 বছরে তাদের বন্ধুত্বের বন্ধন ভাঙার বদলে বহু গুণ দৃঢ় হয়েছে। তাদের বন্ধুত্বের বন্ধন এই 3 বছরে তাদের বন্ধুত্বের বন্ধন ভাঙার বদলে বহু গুণ দৃঢ় হয়েছে। একে অপরের অভ্যাসে অভ্যস্ত হয়েছে। কাজ শেষ হতে সন্ধ্যা প্রায়। বই নামানো, তারপর লিস্ট করে ভালো ভালো বইগুলো সাজিয়ে রাখা,
এর মাঝে খাওয়া দাওয়া, টুকটাক গান বাজনা, আড্ডা, এভাবেই কেটেছে পুরোটা সময়। যেই জুনিয়রগুলো এসেছিল তারা এখন এই 5 জনের অনেক বড় ফ্যান। ভার্সিটি লাইফে ফ্রেন্ড সার্কেল অনেক দেখা যায়, তবে এই ফ্রেন্ড সার্কেলটা আলাদা। সবগুলোই ঘাড়ত্যাড়া, তবে মন খুব ভালো। সাথে ওদের স্ট্রং ফ্রেন্ডশিপ। ঠাস ঠাস বুলেট ছোড়া আর লাফ জাম্প দিয়ে ফ্রি ফায়ার খেলায় মত্ত অর্পণা। এটা তার অন্যতম ফেভারিট কাজ। ওসব টিকটা, ইনস্টা রিলস তার পোষায় না। মুভি টুভি দেখা তো একেবারেই অপছন্দের। অর্পণা যখন এনিমি মারতে ব্যস্ত তখনই হাত থেকে ফোনটা কেড়ে নিল কেউ। অর্পণা জানে এই কাজটা কার। ওই হ্যাংলা প্রফেসর বাদে এই কাজ কেউ করতেই পারে না। অর্পণা দাঁতে দাঁত চেপে কিছু বলতেই নিবে, তখনই আদ্রিয়ান ওর দিকে ঝুঁকে মুখ চেপে ধরে বলল, একদম চুপ। কোনো কথা বললে অন্যভাবে মুখ বন্ধ করতে বাধ্য হব। অর্পণা বিরক্তিকর দৃষ্টিতে তাকালো। ঝুঁকে আসার ফলে আদ্রিয়ান অর্পণার মুখের অনেকটা কাছাকাছি। সহসা আদ্রিয়ানের বুকে সজোরে ধাক্কা দিয়ে নিজের থেকে সরিয়ে দিল। আদ্রিয়ান কিছুটা পিছিয়ে গিয়ে অর্পণার হাত রাখা জায়গাটায় হালকা ম্যাসাজ করে বলল, থ্যাংক ইউ। এখানে খুব যন্ত্রণা হচ্ছিল, তুমি ছুঁয়ে দেওয়ায় সাথে সাথেই যন্ত্রণা কমে গিয়েছে। এরকম করে মাঝে সাঝে ছুঁয়ে দিবে জানেন, তাহলে আমাকে রেগুলার পড়তে হবে না। অর্পণা দাঁতে দাঁত চেপে উঠে বসল। তার দৃষ্টি আদ্রিয়ানের হাতে থাকা ফোনে স্থির। মুখের ভিতর একসাথে 6টা চুইংগাম দিয়ে রাখার ফলে কথা বলতে পারছে না। আদ্রিয়ান ধপ করে অর্পণার পাশে বসে পড়ল। পরপর হাতে থাকা ফোনটা ঘোরাতে ঘোরাতে বলল, অর্পণ, তুমি তো খুব ভালো রাইড করতে পারো, তাই না? অর্পণার চোখে জিজ্ঞাসা। এমন প্রশ্ন করার কারণ কি? আদ্রিয়ান সেটা বুঝতে পেরে বলল, তোমার উচিত আমার মনের রাজ্যটা একবার ঘুরে আসা, তাহলে বুঝতে পারতে আমি তোমাকে ঠিক কতখানি ভালোবাসি। অর্পণা বিরক্তিতে চোখ ঘোরালো। আদ্রিয়ান এবার সিরিয়াস ভঙ্গিতে অর্পণার দিকে ঝুঁকে বলল, ইদানিং দেশের পরিস্থিতি খুব খারাপ, তোমার উচিত একটা সেফ জায়গায় আশ্রয় নেওয়া। অর্পণা মুখের চুইংগাম একগালে রেখে বলল, রাফেজের ভিডিও থেকে ফ্লার্টিং করা শিখে আমার সাথে ফ্লার্ট করতে আসলে না, এক লাথি দিয়ে বাড়ি থেকে বের করে দিব। অন্যের ফোন কেড়ে নিয়ে এটা কেমন অসভ্যতা? ফোন দিন আমার। দিব না। কেন? এটা কি তোর বাপের মোবাইল? না, এটা আমার বউয়ের মোবাইল। বউ? ও বউ, বউ গো, একবার বিয়ে করতে রাজি হয়ে যাও, তাহলে মোবাইল দিয়ে দিব, প্রমিস। এই লোকের প্রতি এমনি বিরক্তির শেষ নেই। এখন মোবাইলের জন্য বিয়ে করার প্রস্তাব দেয়। এই একটা মোবাইল না পেলে কি হবে? তার বাবার টাকার অভাব পড়েছে? এরকম 2-3টে আইফোন প্রতি মাসে কিনতে পারবে আজাইরা। ভেবেই আদ্রিয়ানের হাত চেপে ধরল অর্পণা। সাথে সাথে ফোনটা অন্য হাতে নিয়ে পকেটে পুরে নিল আদ্রিয়ান। অর্পণা সেটা দেখে হাসল। পরপর মিষ্টি হেসে বলল, কফি খেতে মন যাচ্ছে, একটু কফি বানিয়ে আনবেন প্লিজ। আদ্রিয়ানের চোখে অবাকতা। অর্পণা তার সাথে মিষ্টি করে কথা বলছে। বিষয়টা আকাশের চাঁদ পাওয়ার থেকেও অধিক আনন্দের। আদ্রিয়ান তাড়াহুড়ো করে বলে উঠল, তুমি 2 মিনিট অপেক্ষা করো জানেন, আমি এখনই আসছি। আদ্রিয়ান তাড়াহুড়ো করে উঠে বলেই তাড়াহুড়ো করে ঘর থেকে বেরিয়ে গেল। আদ্রিয়ান বেরোতেই অর্পণা ঠাস করে ঘরের দরজা লাগিয়ে দিল। জীবনে একটু শান্তির প্রয়োজন। এসব ভালোবাসাময় প্যারা তাকে খুব বিরক্তিকর লাগে। ভালোবাসা কথাটা ভাবতেই সন্ধ্যায় পাওয়া সেই ডায়েরিটার কথা মনে পড়ে গেল। আচ্ছা, সেটা তো পড়া হলো না। এখন যেহেতু হাতে মোবাইল নেই, সেহেতু ডায়েরি পড়ে সময় নষ্ট করা যাক। এটা তো সময় নষ্টই। অন্যের প্রেম কাহিনী পড়ার চেয়ে আজারা কোনো কাজ হয়? অগত্যা বুক সেলফ থেকে ডায়েরিটা নিয়ে ধপ করে বিছানায় শুয়ে পড়ল। 2 পা পড়া টেবিলে ক্রস করে রেখে ডায়েরির প্রথম পেজটা উল্টালো। সেখানে খুব সুন্দর করে গুটি গুটি অক্ষরে লেখা, বিসমিল্লাহির রহমানির রহিম। আজ 370 টাকা দিয়ে একটা ডায়েরি কিনে আনলাম। ইদানিং জিনিসপত্রের যা দাম,
সামান্য কাগজের দাম কিনা ৩৭০ টাকা, ভাবা যায়। তবে কেনার সময় কাগজের দাম অত্যাধিক লাগলেও কেনার পর যখন তাতে প্রিয় মানুষের নাম লেখা হয় তখন যেন সকল আফসোস মাটি চাপা পড়ে যায়। কারণ তখন তার এক একটি অক্ষরের দাম হয় লাখ টাকার সামিল। গল্প সিনেমায় দেখি অনেক নায়িকারাই তাদের জীবন কাহিনী ডায়েরির ভাঁজে বন্দি করে রাখে। আমার জীবনের এই পর্যায়ে এসে খুব করে ইচ্ছা করলো জীবনের একাংশ লিখি, যেটুকু আমার কাছে বড্ড ইম্পর্ট্যান্ট। এই 5টা মাসে আমি যা পেয়েছি তার ব্যাখ্যায় এই ডায়েরি কেন, হাজারটা উপন্যাস লিখলেও ব্যক্ত করতে পারবো না। তবুও আমার এই স্বল্প প্রচেষ্টা। সেদিন ছিল আমার ভার্সিটির প্রথম দিন, 26/2/2019। আজকে সূর্যের আলোক ছটা প্রখর হলেও বাতাসের প্রভাবে রোদ তেমন একটা গায়েব লাগছে না। মাঝে মধ্যে সূর্যের আলোয় চোখ জ্বালা করলেও গরম অনুভূত হওয়ার চান্স নেই। মাঠের এক প্রান্তে লাইন ধরে দাঁড়িয়ে আছে ফার্স্ট ইয়ারের স্টুডেন্টরা। এগুলো সব বাংলা ডিপার্টমেন্টের। ভার্সিটি লাইফে র্যাঙ্ক জিনিসটা বড্ড ফেমাস। এগুলো যেন সিনিয়রদের নির্দিষ্ট করা অধিকার। বছরের শুরুতে কিংবা মাঝামাঝি সময়গুলোতে জাস্ট এন্টারটেইনের স্কোপ হিসেবে সিনিয়ররা বরাবর ফ্রেশারদের ধরেই টান দেয়। তাদেরও বা দোষ কোথায়? তারা এসে থেকে যে ভোগান্তি সহ্য করে এসেছে তা অন্যের উপর রিপিট করার সুযোগ পেলে হাতছাড়া করবে কেন? মাত্র 2টো ছেলে সিনিয়রদের কথাই কোমর দুলিয়ে নাচল। একটা মেয়ে তো ভয়ে প্রায় কেঁদেই দিয়েছে। ওই মেয়েটার মতোই অবস্থা হচ্ছে পারমিতার, যে গ্রামের অত্যন্ত সাধারণ একজন মেয়ে। আব্বু কত শখ করে তাকে এখানে পাঠালো যেন ভালো রেজাল্ট করে নিজের পায়ে দাঁড়াতে পারে। অথচ এসে কি এক বিপদে পড়ে গেল মেয়েটা। যদিও আব্বু আগে এই বিষয়টা নিয়ে তাকে সতর্ক করেছিল, কিন্তু সে তেমন একটা পাত্তা দেয়নি। এখন মনে হচ্ছে আব্বুর কথাটা সিরিয়াসলি নেওয়া প্রয়োজন ছিল। পারমিতার ভয়গুলোকে দ্বিগুণ করে দিতে এবার তার ডাক পড়ল। সামনে দাঁড়িয়ে থাকা 5 জন ছেলে আর 3 জন মেয়েকে দেখে ভয়ার তো ঢোক গিলল পারমিতা। ছেলেগুলোর মধ্যে থাকা একটা ছেলে অত্যন্ত ব্যঙ্গাত্মক স্বরে ডাকল, এই যে তিলবতী, সামনে এসো। এভাবে কাঠের পুতুল সেজে দাঁড়িয়ে থাকলে হবে? পারমিতা ভয়ে ভয়ে এগিয়ে গেল। মন চাচ্ছে এখান থেকে এক ছুটে পালিয়ে যেতে, কিন্তু তা বোধহয় সম্ভব না। পারমিতা ভয়ার্ত পা ফেলে ওদের সামনে এসে দাঁড়াতেই একজন অতীব সুন্দরী মেয়ে তার মুখের সামনে পড়ে থাকা কগাছি চুল হাতে নিয়ে পরখ করতে করতে বলল, বাহ, এ তো দেখি সত্যিই তেলবতী। ফারদিন, তোর চোখের পাওয়ার কিন্তু মাশাআল্লাহ। তোকে এই সপ্তাহে সেরা চোখের জন্য অ্যাওয়ার্ড দেওয়ার ব্যবস্থা করে দিব। তো তেলবতী, মাথায় এত তৈল মর্দন করার কাহিনী কি? পারমিতা মাথা নত করে রাখল। সে তো ছোট থেকেই মাথা ভর্তি করে তেল দেয়। ছোটবেলায় সে একদমই তেল দিতে চাইতো না, যার ফলে তার লম্বা এবং হালকা কোঁকড়ানো চুলগুলো ফুলে থাকতো। তখন আম্মু এক প্রকার জোর করেই তার মাথা ভর্তি করে তেল দিয়ে দিত। এখন অবশ্য তেল না দিলেই তারই খারাপ লাগে, কেমন মাথাটা ব্যথা ব্যথা করে। সে মাথা নত করে বলল, তেল না দিলে মাথা ব্যথা করে আব্বু। সাথে থাকা আরেকটা ছেলে হেসে ফেলে বলল, মানে পারমিতা হামিদ। পারমিতা ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল। সে জানে না দেবদাসকে, কি তার পরিচয়। পারমিতাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে আরেকটা মেয়ে বলল, কি শুরু করলে তারা? মেয়েটাকে খুব ভদ্র মনে হচ্ছে, ছেড়ে দাও। তখন আরেকটা মেয়ে তার কথায় প্রত্যুত্তর করে বলল, উপস, কি যে বলিস, ভদ্র তো আমিও ছিলাম। আমাকে দিয়ে সিনিয়ররা ক্যাম্পাস ঝাড়ু দিয়েছিল। আমার বুঝি সেদিন খুব ভালো লেগেছিল। ভার্সিটি লাইফে ভদ্রতা ইকুয়াল টু বোকামি। এই যে তেলবতী, তোমাকে কি টাচ দেয়া যায় বলো তো?
পারমিতা মিনমিন করে বলল। আপু আমাকে ছেড়ে দিন প্লিজ। সেখানে থাকা সবচেয়ে সুন্দরী মেয়েটি প্রগাঢ় দৃষ্টি ফেলে পারমিতার দিকে তাকালো। পারমিতা নামক মেয়েটা বেশ সুন্দরী। লম্বা চুল, হরিণী চোখ, টানা ভ্রু, হালকা বোচা নাক, পদ্ম কোমল ঠোঁট, লম্বায় আনুমানিক 5 ফিট, লম্বায় আনুমানিক 5 ফিট 1 হবে। ছিমছাম গড়নে একটা সাদামাটা সালোয়ার স্যুট, গায়ে আটসাট করে ওড়না পেঁচানো, তেল চুপচুপা লম্বা চুলগুলো বেনি করে সামনে এনে রাখা। দেখতে একদম ভোলাভালা গাইয়া মেয়ে মনে হচ্ছে। মেয়েটাকে দেখতেই তার হাসি পাচ্ছে। এই যুগে কেউ এভাবে চলাচল করে? সত্যি ওর ভাবনার মাঝেই অথই আঙ্গুল উঁচিয়ে ক্যাম্পাসের এক কোণায় দেখিয়ে বলল, এই যে তিলবতী, ওখানে একটা ছেলেকে দেখতে পাচ্ছ? বাইকে হেলান দিয়ে চিল মোড়ে সিগারেট খাচ্ছে। এটা ওর প্রধান কাজ। ওর সিগারেটের আগে নিজের বাবা মাকেও রাখে না। এখন তোমার টাস্ক হচ্ছে ওর হাতে থাকা সিগারেটটা এনে আমাদের হাতে দেওয়া। যাও, গিয়ে নিয়ে আসো। পারমিতা ঠোঁট কামড়ে সেই লোকটার দিকে তাকালো। বাপ রে, কিভাবে নাক মুখ দিয়ে ধোয়ার কুণ্ডলি ছাড়ছে! এভাবে কেউ সিগারেট খায়? প্রাণের মায়া নেই বুঝি? হার্ট যখন ড্যামেজ হয়ে পড়বে তখন বুঝবে সিগারেট খাওয়ার ফল। ভাবতে ভাবতে ত্রস্ত পায়ে এগিয়ে চলল পারমিতা। একটু পরে দম নিল অর্পণা। পরপর উঠে ইয়োগা স্টাইলে বসে পিঠের পিছনে বালিশ রেখে তাতে হেলান দিয়ে বিড়বিড় করে বলল, বাহ, ইন্টারেস্টিং তো। মেয়েটার বর্ণনা একদম আমার সাথে খাপে খাপ। ইস, আর একটু তাড়াতাড়ি জন্ম নিলে সেই তেলবতীকে দেখতে পেতাম। 3 years late. সিগারেটটা একটু দেওয়া যাবে? আকস্মিক এমন বাক্য কর্ণকুহর হতেই শব্দ অনুসরণ করে ফিরে তাকালো দীপ। শব্দের মালিককে পা থেকে মাথা পর্যন্ত স্ক্যান করে ভ্রু কুঁচকালো। পরপর আরও কিছুটা সময় তাকিয়ে থেকে এক ভ্রু উঁচিয়ে জিজ্ঞেস করল, দেখে তো ভোলা ভালা নারী মনে হয়। সিগারেট দিয়ে কি কাজ? টান দিবে নাকি? নতুন আরেকটা ধরিয়ে দেবো? সামনে থাকা লম্বা চওড়া গড়নের যুবকের নির্লিপ্ত জবাবে খানিক কেঁপে উঠল পারমিতা। গ্রামের অতীব স্বচ্ছ প্রকৃতির মেয়ে হওয়ায় দারুণ নারী জাতিরাও গ্রামের অতীব স্বচ্ছ প্রকৃতির মেয়ে হওয়ার দরুন নারী জাতিরাও যে সিগারেটে অভ্যস্ত সেটা জানা নেই তার। বাবা চাচাকেও এসব খেতে দেখেনি কোনোদিন। তবে তাদের গ্রামের পাণ্ডু মাস্তানটা দিন দুপুরে এসব নিষিদ্ধ জিনিস খায়। আর পারমিতার মা সব সময় বলে, যেসব পুরুষরা এরকম নিষিদ্ধ জিনিসে মুখ ছোঁয়ায় তারা ভালো পুরুষ নয়। মায়ের কথানুযায়ী সে ধরেই নিল সামনের পুরুষটি খারাপ। তাই পারমিতা ভয় সংকোচে মাথা নেড়ে বলল, না না, আমি ভালো মেয়ে, আমি এসব খাই না। তাহলে চাইলে কেন? পারমিতার একটা বদ অভ্যাস আছে। সে সামনের মানুষের চোখে চোখ না রেখে কথা বলতে পারে না। কিভাবে যেন দৃষ্টি মিলেই যায়। প্রতিবারের ন্যায় আজও তাই হলো। পারমিতা তার নজর সোজা দ্বীপের নজর স্থির করল। সাথে সাথে আবার চোখ নামিয়ে নিল সে। এতটা ভয়ঙ্কর সুন্দর চোখ পারমিতার 19 বছরের জীবনে কোনো দিন দেখেনি। চিলের ন্যায় তীক্ষ্ণ টানা টানা ভ্রুদয়ের নিচে বিড়ালের মতো দুটো ধূসর রঙা চোখ, যার সৌন্দর্য এতটাই গভীর ছিল যে পারমিতা সেই চোখ থেকে চোখ সরিয়ে লোকটার চেহারায় অবলোকন করার মতো সুযোগ পায়নি। মনে হয়েছে এক পলক তাকানোতে পারমিতার চোখ ঝলসে যাবে। তাদের গ্রামে এসব চোখকে নারকেল খামের মতো চোখ বলা হয়, আর এসব চোখের অধিকারীদের বলা হয় অপয়া। তবে পারমিতার কেন যেন সামনের খারাপ পুরুষটিকে অপয়া মনে হলো না, বরং বিড়াল চোখাধারী অসম্ভব সুন্দর পুরুষ মনে হলো। পারমিতা যখন মনে মনে সামনের পুরুষের চোখের বর্ণনা দিতে ব্যস্ত, তখনই ভেসে এলো একটা কর্কশ ধ্বনি। এই মেয়ে, কানে কথা লেনদেন হয় না? আকস্মিক ধমকে কেঁপে উঠল পারমিতা। নিজেকে প্রস্তুত না করেই
তাড়াহুড়ো করে দূরে দাঁড়ানো কয়েকটা ছেলে মেয়েদের দিকে আঙ্গুল তাক করে বলল, ওখানে দাঁড়িয়ে থাকা ভাইয়া আপুরা বলেছে আপনার থেকে সিগারেট নিয়ে যেতে। দীপ ঠোঁট কামড়ে পারমিতার তাক করা স্থানে থাকা প্রত্যেকের মুখশ্রী পরখ করে একটা তপ্ত শ্বাস ফেলল। পরপর পারমিতার হাতে নিজের আধপোড়া সিগারেটটা ধরিয়ে দিয়ে ফের ধমকের স্বরে বলল, 5 সেকেন্ডের মধ্যে স্থান ত্যাগ করো, নয়তো দীপ জোহান মির্জার পোড়া সিগারেট চাওয়ার অপরাধে তোমায় অমূল্য খেসারত চোকাতে হবে। 5 সেকেন্ড কিনা জানা নেই, তবে সিগারেট হাতে পেতেই এক প্রকার দৌড়ে স্থান ত্যাগ করল পারমিতা। ভয়ে বুকটা এখনও টিপ টিপ করছে। এতটা ভয় সে কোনো দিন পায়নি। এমনকি তাদের গ্রামের সেই ভয়ঙ্কর গোরস্থান পেরোনোর সময়ও তার এতটা ভয় লাগেনি যতটা ভয় লাগলো ওই খারাপ পুরুষটাকে। পারমিতা স্থান ত্যাগ করতেই বাইকের গায়ে হেলান দিল দীপ। নতুন করে আরও একটা সিগারেট ধরিয়ে সেটাতে বড় করে একটা টান দিয়ে বিড়বিড় করে দুটো লাইন উচ্চারণ করল। পারমিতা এক প্রকার হাঁপাতে হাঁপাতে সিনিয়রদের কাছে গিয়ে পৌঁছালো। ওকে এত দ্রুত ফিরতে দেখে 8 জন তবদা খেয়ে তাকিয়ে আছে। সেই সাথে সবচেয়ে বেশি অবাক হয়েছে পারমিতার হাতে দীপের আধ খাওয়া সিগারেট দেখে। এটা কিভাবে হতে পারে? যে কিনা সিগারেটের আগে নিজের বাবা মাকেও স্থান দেয় না, সেই ছেলে এই গাইয়া মেয়েকে এটুকু সময়ের মাঝে সিগারেট দিয়ে দিল। অথৈ নামক মেয়েটি অবাক হয়ে জিজ্ঞেস করল, তোমাকে সত্যি সত্যি দিয়ে দিল? পারমিতা মাথা নাড়িয়ে হ্যাঁ জানালো। 8 জন একে অপরের মুখ চাওয়াচাওয়ি করতেই সেখানে থাকা একটা ছেলের ফোনে মেসেজ টোন বেজে উঠল। সাথে সাথে ছেলেটির মুখে নামলো গাঢ় অন্ধকার। সে কোনো কথাবার্তা ছাড়াই ফার্স্ট ইয়ারের বাকি স্টুডেন্টদেরকে ক্লাসে যাওয়ার অনুমতি দিয়ে দিল। সবার সাথে সাথে পারমিতাও জায়গা থেকে প্রস্থান করল। সবাইকে ছেড়ে দিতে দেখে সেখানে থাকা সুন্দরী মেয়েটা ওরফে সিমরান ফাহাদের উদ্দেশ্যে জানতে চাইল, সবাইকে ছেড়ে দিলি যে, আজকে কি আর র্যাগ ট্যাগ হবে না? ফাহাদ কিছুটা রাগী কণ্ঠে শুধালো, তোদের কে বলেছে ওই মেয়েকে দ্বীপের কাছে পাঠাতে? মনে হচ্ছে বেশ রেগে আছে, এবার ওকে কে সামলাবে? গিয়ে বিহান হাতে থাকা ফোনটা পকেটে গুজে বলল, তোরা থাক, আমি দেখছি কি হয়েছে। 29/2/2019 ক্লাস শেষ হতেই বাহিরে বেরিয়ে এলো পারমিতা। তার সাথে একজন মেয়েও যুক্ত হয়েছে। মেয়েটির নাম মেধা। ক্লাস চলাকালীন সময়ে কথাবার্তা হতে হতে দুজনের মাঝে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়েছে। বাহিরে রৌদ্রের তাপ প্রখর, প্রচণ্ড গরমে হাত পায়ের বৃক্ষ তালু পর্যন্ত চলে উঠছে। এই মুহূর্তে ঠান্ডা পানিতে হাত পা ধুতে পারলে বেশ ভালো লাগতো। অগত্যা মেধাকে নিয়ে কমন রুমে চলে গেল। সেখানেই মেয়েদের ওয়াশরুম রয়েছে, তবে সেখানে গিয়ে ইচ্ছানুরূপ কিছুই পেল না। প্রখর রোদের তাপমাত্রায় ট্যাঙ্কের পানি গরম হয়ে রয়েছে। এই গরম পানিতে হাত মুখ ধোয়ার চেয়ে না ধোয়াই বেটার। পারমিতা মেধার হাত ধরে মিনমিন স্বরে বলল, মেধা, এখানে কোনো টিউবওয়েল নেই? আমার হাত পায়ের তালু খুব জ্বলছে, অনেকটা অস্বস্তি হচ্ছে, হাত মুখ ধুতে পারলে ভালো লাগতো। মেধা বলল, আছে, তবে ক্যাম্পাসের একদম শেষের দিকে। চলো, তোমাকে নিয়ে যাচ্ছি। পারমিতা মাথা ঝাঁকিয়ে মেধার সাথে পা বাড়ালো। সে খুব ইন্ট্রোভার্ট আর বোকাশোকা ধরনের মেয়ে, চাইলেও হুটহাট কারোর সাথে মানিয়ে নিতে পারে না। তবে মেধা মেয়েটা খুব ভালো। সে এখানকার স্থানীয়, তাই ভার্সিটির আনাচে কানাচের সবটাই চিনে। হাঁটতে হাঁটতে ওরা যখন টিউবওয়েলে পাড়ে পৌঁছালো, তখন সেখানে গতকালের সেই সিনিয়রদের দেখে পারমিতার পা দুটো থমকে গেল। সব কয়টা না থাকলেও গতকালের 2 জন ছেলে আছে, আর তাদের সাথেই সেই দীপ জোহান মির্জা। দীপকে দেখেই পারমিতার ভয়ে হাত পায়ের কাঁপন ধরা শুরু হয়ে গেল। গতকাল কিনা এই লোকের থেকে সে সিগারেট চেয়ে আনলো। বাপ রে! পারমিতা গতকাল ক্লাসে যাবার পর সবাই ওর দিকে এক প্রকার ঝাঁপিয়ে পড়েছিল। দীপ মির্জার সাথে তার কী কথা হয়েছিল, বলার সাথে সাথে কেন সিগারেট দিয়ে দিল, এসব নানান ধরনের প্রশ্ন খুলে বসেছিল তার সামনে। শেষে এই মেধাই তো তাকে সবার থেকে বাঁচালো।
ক্লাসমেটদের থেকে যতটুকু জানতে পেরেছে তার দরুন বলা যায় দীপ জোহান মির্জা হচ্ছেন ডাকসুর বিপি। তার উপর শহরের নামকরা বিজনেসম্যান মাহিদ মির্জার একমাত্র ছেলে। ওনার মেজো চাচু শাহিন মির্জা হচ্ছেন অর্থমন্ত্রী। ছোট চাচা মাহিন মির্জা এখানকার এমপি। রমনার রাজনীতি তো ওদের হাতেই বন্দি। সাথে ক্ষমতা খেলা নাকি ওদের বাম হাতের খেলা। বাপ চাচা এবং তাদের ছেলেরা দিন দুপুরে মানুষ খুনটুন করে ফেলে। এখন যদি সিগারেট চাওয়ার অপরাধে তাকেও খুনটুন করে বসে, তখন তার বাবা মায়ের কী হবে? সেসব ভয় ডর থেকে মেধার হাত শক্ত করে টেনে ধরল। পিছনের দিকে টেনে নিতে নিতে তাড়াহুড়ো করে বলল, চলো মেধা, আমরা পরে আসব, চলো প্লিজ। মেধা পারমিতাকে আটকাতে চেয়ে বলল, আরে আরে, কি হয়েছে? চলে যাচ্ছ কেন? দীপ ভাইয়াকে ভয় পাচ্ছ? আল্লাহ, এই মেয়ে এসব কি করে? পারু, এ পারু, পারু। পরিচিত কণ্ঠে নিজের নাম শুনে ফিরে তাকালো দীপ। প্রচণ্ড গরমে ঘেমে নিয়ে সেও হাত মুখ ধুতে এসেছিল। এতক্ষণ প্ল্যান মাফিক তাই করছিল। হঠাৎ নিজের নাম শুনে তাকাতেই গতকালের সেই মেয়ে আর মেধাকে দেখতে পেল। কি মনে করে যেন এক প্রকার গম্ভীর কণ্ঠেই ডাকল, এই মেয়েরা দাঁড়াও। থমকে দাঁড়িয়ে চোখ বন্ধ করে নিল পারমিতা। সাথে মেধাও দাঁড়িয়ে পড়ল। মেধা মাথা ঘুরিয়ে টিউব ওয়েলের পাড়ের দিকে তাকিয়ে পারমিতার হাত টেনে ওকেও টিউব ওয়েলের দিকে তাকাতে ইশারা করল। পারমিতা ভদ্র মেয়ের মতো পিছন ফিরে তাকাতেই দীপের সাথে চোখাচোখি হলো। আবারও সেই চোখ। দীপের চোখ জোড়া এত সুন্দর কেন বুঝে পায় না মেয়েটা। এমন কঠোর মানবের চোখ এত সুন্দর হতে হয় বুঝি? গতকাল শুধু চোখ দেখলেও আজ পুরো দ্বীপটাকে পর্যবেক্ষণ করল পারমিতা। লোকটা বেশ লম্বা, আনুমানিক 5 ফিট 11 কিংবা 6 ফিট হবে। গায়ের রং একদম দুধ সাদা। নাকটা চোখালো এবং খাড়া। জলাইনযুক্ত গালে খোঁচা খোঁচা চাপদাড়ি, চুলগুলো ঘাড় ছুঁই ছুঁই। সবগুলো চুল বোধ হয় এক নিয়মে কাটা যায়, ফলে সবগুলো চুল বোধ হয় এক নিয়মে কাটা, যার ফলে সব চুলগুলো আঁকাবাঁকা হয়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। সদ্য মুখ ধোয়ার দরুন কয়েকটা চুল কপালে লেপ্টে রয়েছে। সাথে পানি ঝাপটা দেওয়ার কারণে কিছু কিছু পানি চুলের উপরিভাগ এবং গলার কাছটাই জমা হয়ে রয়েছে, যা সূর্যের আলোয় ছোট ছোট মুক্তের ন্যায় জ্বলজ্বল করছে। পারমিতা যখন দ্বীপের সর্বত্র পরখ করতে ব্যস্ত, দ্বীপ কিছুটা কর্কশ স্বরে বলল, এই মেয়ে, এসে আবার ফিরে যাচ্ছিলে কেন? ক্লাস তো শেষ, এদিকে ঘুরঘুর করার কারণ কি শুনি? পারমিতা কিছুটা কেঁপে উঠল। তবে বারবার এই মেয়ে বলাটা তার পছন্দ হচ্ছে না। তার কি কোনো নাম নেই? বড় চাচু কত শখ করে তার নাম রেখেছে, আর উনি কিনা তাকে সেই নাম না ডেকে এই মেয়ে বলে ডাকেন। এই মেয়ে বলে বেড়ান। এরকম ভাবনা ভেবেই মনে মনে নিজেকে কষে চড় বসালো পারমিতা। তার নাম যে পারু, এটা তো দীপ জানে না, শুধু তার সাথে 2টো ছেলে জানে। তাহলে উনি তার নাম ধরে ডাকবে কি করে? পারমিতাকে চুপ থাকতে দেখে দীপ এবার ধমকে বলল, কি ব্যাপার, কানে সমস্যা আছে নাকি? যখনই কিছু বলি ফেলফেল করে তাকিয়ে থাকো কেন? পারমিতা আবারও কেঁপে উঠে মেধার হাত শক্ত করে ধরল। মেধা তাড়াহুড়ো করে বলল, আসলে ভাইয়া, পারুর হাত পা জ্বলছিল, তাই আমরা টিউবওয়েলের পানিতে হাত মুখ ধুতে এসেছি। বিহান মুখে হাসি ফুটিয়ে মেধার দিকে ভ্রু নাচিয়ে প্রশ্ন করল, তাহলে চলে যাচ্ছিল কেন তোমার বান্ধবী? ফাহাদ বলল, সামলা, আসো তেলবতী, তোমার মাথায় তেল টুকু চোখে মুখে পানি দিয়ে দিই। বিহান চোখ পাকিয়ে ফাহাদের দিকে তাকাতেই বেচারার মুখটা চুপসে গেল। বিহান আবারও ওদের উদ্দেশ্যে বলল, কি হলো, আসো। মেধা, তুমিও আসো, হাত মুখ ধুয়ে নাও। আজকে গরমটা একটু বেশি তীব্র। এই দীপ, তুই একটু সর, আমি ওদের টিউবওয়েল চেপে দিচ্ছি। দীপ বাঁকা নজরে পারমিতার দিকে তাকিয়ে বলল, আমি আছি, ওদেরকে আসতে বল। কথাটা বিহানকে বললেও চোখ ছিল পারমিতার উপর, যেন ইনডাইরেক্টলি তাকেই বলেছে। বেশি কথা না বাড়িয়ে এখানে আসা নয়তো ডিরেক্ট খুন। দীপের এই শান্ত দৃষ্টিতেই কাজ হলো বোধ হয়। পারমিতা ত্রস্ত পায়ে এগিয়ে গেল
মেধাও গেল তার পিছু পিছু। দুজন কাছে যেতেই দীপ টিউবওয়েল চাপতে লাগলো। তাকে দেখে পারু মিনমিন করে বলল,